নমস্কার বন্ধুরা, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় আপনাদের স্বাগত। আমরা শিখছি অ্যালগরিদমস বাংলায়। এই লেকচারে আমরা আমরা শিখেছি মিনিমাম স্প্যানিং ট্রি এবং চারটি পর্বে বিভক্ত। আগের তিনটি পর্বে শিখেছি তার সংজ্ঞা এবং আমরা ক্রুস্কালস অ্যালগরিদম, বরফকাস অ্যালগরিদম এবং প্রিমস অ্যালগরিদম নিয়ে শিখেছি। এই পর্বে আমরা কম্পেয়ার করবো এই তিনটে অ্যালগরিদমের তুলনামূলক একটা আলোচনা করব এবং তারপরে আমরা যাব গ্রিডি অ্যালগরিদমের প্রপার্টি এবং আম, এই স্প্যানিং ট্রির অন্যান্য উদাহরণ এবং অন্যান্য যে আরো অন্যান্য যে যে সমস্যাগুলোর সঙ্গে সংযুক্ত সেই সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। বরফকা, ক্রুস্কাল, জার্নিক প্রিম এই তিনটে অ্যালগোরিদম আমরা শিখলাম। আমি যে কারণে মিনিমাম স্প্যানিং ট্রি দিয়ে গ্রিডি অ্যালগোরিদমটা শুরু করলাম তার কারণ এটা একটা প্রোটোটিপিক্যাল গ্রিডি অ্যালগোরিদম। মিনিমাম স্প্যানিং ট্রির জন্য যদি একটু চেষ্টা করা যায়, অনেকভাবেই আমরা গ্রিডি অ্যালগোরিদম পেতে পারি। আমরা যে মেটা অ্যালগোরিদম প্রথমে দেখেছিলাম যে কি করে সেফ এজ অ্যাড করা যায়, সেটা বিভিন্নভাবে করা যায় এবং এই তিনটে ছাড়া এছাড়াও অন্যান্য অনেক গ্রিডি অ্যালগোরিদম আছে। যার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষ একই অ্যালগোরিদমে উপনীত হয়েছেন। আমরা প্রথম অ্যালগোরিদম তো অটাকার বরফকার 1926 সালে যেটা উনি বার করেছিলেন সেটা সম্বন্ধে জেনেছি। জিনরিচ স্যাক্সেল ওনার বন্ধু বলেছিলেন ওনাকে মোরাভিয়াতে একটা ইলেকট্রিক নেটওয়ার্ক বানাতে যেটাতে সবচেয়ে কম তার লাগবে। এবং এই এই সময়কে পড়তে পারো, জিনরিচ স্যাক্সেল একজন জিউ ছিলেন, যাকে ইহুদি ছিলেন, যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেরে ফেলা হয়। বাট এই এই যে অ্যালগোরিদমটা, সেটা কিন্তু অনেকেই তারপরে আবার আবিষ্কার করেছেন, যেমন গুস্তাভ চোকেট 1938-এ এবং জোসেফ লুকাস জেউইক্স, একজন পলিশ ম্যাথামেটিশিয়ান পোল্যান্ডের, উনি এবং জর্জ সলিন 1961-তে। এই জন্য অনেক বইতে এটাকে সলিনস অ্যালগোরিদম বলে বলা হয়েছে। অন্যদিকে জার্নিক্স অ্যালগোরিদমের গল্পটা 1929 সালে প্রথম জানা যাচ্ছে। বরফকা কোন একটা চিঠি লেখেন এবং তার পরের বছর সেটাকে তিনি পাবলিশ করেন। তার প্রকাশিত অ্যালগোরিদম এর পরেও অনেকে স্বাধীনভাবে আবিষ্কার করেছেন, যেমন ক্রুস্কাল 56 সালে। এই ক্রুস্কালের এই অ্যালগোরিদমটা কিন্তু ক্রুস্কাল অ্যালগোরিদম, এটা প্রিমস অ্যালগোরিদম। ক্রুস্কাল ওনার ওনার পেপারে অনেকগুলো অ্যালগোরিদম বলছেন, তার মধ্যে একটা হচ্ছে তার যে ক্রুস্কাল অ্যালগোরিদম, এবং অন্যান্য অ্যালগোরিদমের মধ্যে একটা ছিল এই প্রিমস অ্যালগোরিদম, এটা ভ্যারিয়েন্ট। প্রিমো এটা আবিষ্কার করেন, লবারম্যান করেন, ওয়েনবার্গার করেন, ডায়াক্সট্রা 58 সালে করেন। এবং ডায়াক্সট্রা অ্যালগোরিদম যারা অলরেডি জানো, পরে তোমরা দেখবে, সেটা কিন্তু অনেকটা প্রিমের মতোই। প্রিমে আমরা যেমন একটা কম্পোনেন্টে সবচেয়ে কম কোন এজ তাকে সংযুক্ত করছি সেইটার একটা একটা হিপের মধ্যে রেখে আমরা যাচ্ছি, ডায়াস্ট্রাতে আমরা একটা ভার্টেক্স থেকে ডিস্টেন্সের একটা মিনিমাম ডিস্টেন্সে ট্র্যাক করতে করতে যাচ্ছি হিপের মতো। খুবই একই রকম। ফলে ডায়াস্ট্রা যেটা বার করেছিলেন আবার ইন্ডিপেন্ডেন্টলি, সেটা কোনো খুব একটা আম, অবাক হওয়ার কিছুই নেই। এবং 56 সালে ক্রুস্কাল, তার যে ক্রুস্কাল অ্যালগরিদম সেটা নিয়ে বলেন, এবং উনি উনি বলেছেন যে প্রিন্সটনে যখন উনি পড়ছেন তখন অলরেডি একটা 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 অজানা অ্যালগোরিদম ঘুরে বেড়াচ্ছিল, খুব একটা নট অজানা, মানে খুব একটা তেমন আহ, জানা না যে ওটা কোত্থেকে এসছে, একটা পাতা ঘুরে বেড়াচ্ছিল। সেটা পড়ে মনে হচ্ছিল যে এটা খুবই বেশি অহেতুক, অনেক বেশি বড় করে লেখা অ্যালগোরিদম, আমি ছোট করে করতে পারি, এবং উনি তারপর পাবলিশ করেন। লোবারম্যান এবং ওয়েনবার্গারও এটা পরে আবিষ্কার করেন। এবার এই তিনটে অ্যালগোরিদম যে শিখলাম, অনেকের মতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম হচ্ছে বরফকাস অ্যালগোরিদম। তো এটা হচ্ছে এই এই অ্যাকচুয়ালি এগুলো জেফ এরিকসনের বই থেকেই নেওয়া, যে বরফকাস অ্যালগোরিদম ইজ দ্য অ্যালগোরিদম, এমএসটি অ্যালগোরিদম দ্যাট ইউ ওয়ান্ট। যদি একটাই অ্যালগোরিদম জানতে হয়, হয়তো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ যদিও আমরা দেখেছি এটা একটা লুপ রান করছিল, এটা শুরু করছে ভি খানা সিঙ্গেল ভার্টেক্স দিয়ে, তারপরে আস্তে আস্তে ভার্টেক্স গুলো প্রতি রাউন্ডে নাম্বার অফ কম্পোনেন্ট হাফ হতে থাকছে, এবং যতক্ষণ না কম্পোনেন্ট নাম্বারটা মোর দ্যান ওয়ান থাকছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকছে। ফলে লগ ভি নাম্বার অফ টাইমস এটা চলে। কিন্তু যেহেতু অনেকে, এটা এটা ওয়ার্স্ট কেস অ্যানালিসিস, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখবো অত গুলো ইটারেশন লাগবে না। ইনফ্যাক্ট কনস্ট্যান্ট ইটারেশনে অনেক সময় হয়ে যেতে পারে। এবং এই জন্য অনেক ক্ষেত্রে এই বরফকা অ্যালগরিদমে একটুখানি স্লাইট রিফর্মুলেশনটা করলে অনেক ইম্প্রুভমেন্ট পাওয়া যায়। যেমন অন্যান্য গ্রাফ, যেমন প্লেনার গ্রাফ, সেগুলো তার জন্য এটা লিনিয়ার টাইম অর্ডারি টাইম একটা অ্যালগরিদম দিতে পারে বরফকা অ্যালগরিদম। এটা যেহেতু কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট কনসিডার করে, এটা একটা প্যারালেলিজমের জন্য খুবই সুবিধা, প্যারালালি রান করা যায়, যেটা যেটা এর ক্ষেত্রে জার্নিক প্রিমের ক্ষেত্রে করা মুশকিল। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই অ্যালগোরিদমটা, আমরা যে তিনটে অ্যালগোরিদম দেখলাম, তিনটে কিন্তু একটা ই লগ ভি টাইম অ্যালগোরিদম বা ভি লগ ভি টাইম অ্যালগোরিদম। একটা লগ ভি রয়েছে, এটা ঠিক লিনিয়ার টাইম নয়। কিন্তু আমরা কিন্তু এই লগ ভি বা যে সর্টিং ব্যারিয়ার বলা হয়, যে ভি লগ ভি টাইম বা ই লগ ভি টাইম, সেটাকেও ব্রেক করা গেছে। এবং প্রথম সেটা ব্রেক করা যায় অ্যাকচুয়ালি একটা র্যান্ডামাইজড অ্যালগোরিদম, কার্গার, ক্লেইন এবং টার্জান। তারা অ্যাকচুয়ালি দেখান যে র্যান্ডম অ্যালগোরিদমে, যেখানে একটা আমরা
কয়েন টস করতে পারি, যার সাহায্যে আমরা কিছু মাল্টিপল অ্যালগোরিদম নিতে পারি প্রবাবিলিস্টিক্যালি, এবং সেক্ষেত্রে ইন এক্সপেকটেশন গড়ে রান টাইমটা হবে অর্ডার ই। ই হচ্ছে নাম্বার অফ পেজেস, লিনিয়ার টাইম অ্যালগোরিদম। কিন্তু এটা একটা বড় ওপেন কোয়েশ্চেন যে আমরা কি ডিটারমিনিস্টিক অ্যালগোরিদম, যেটা কোনো র্যান্ডম নাম্বার ইউজ করবো না, সেটা করেও এরকম একটা লিনিয়ার টাইম অ্যালগোরিদম পেতে পারি? এবং তার খুব কাছাকাছি আমরা গেছি। এবং এই সবকটা অ্যালগোরিদম অ্যাকচুয়ালি বরফকারী এক্সটেনশন বিভিন্ন রকম ভাবে। যেমন এই অ্যালগোরিদমটা যে ফ্যাজেলস অ্যালগোরিদম, সেটাতে উনি দেখান যে আমরা একটা মিনিমাম ভ্যালিডিটি পেতে পারি ইন টাইম অর্ডার ই টাইমস আলফা ই, যেটা আলফা হচ্ছে ইনভার্স অ্যাকারম্যান ফাংশন, যেটা ওয়ার্স্ট কেসে ফর অল প্র্যাকটিক্যাল পারপাস সেটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 4 or 5। কিন্তু ওয়ার্স্ট কেসে এটা একটা স্টিল স্লো গ্রোয়িং ফাংশন, ফলে এটা ঠিক লিনিয়ার টাইম নয়, কিন্তু অলমোস্ট লিনিয়ার টাইম। এবং তারপরে আরেকটা পেপার জেএসিএম, জেএসিএম জার্নাল অফ এসিএম, যেটা সবচেয়ে বড় জার্নাল কম্পিউটার সায়েন্সের, সেখানে সেটপেট এবং বিজয় রামাচন্দ্রন, যে ভারতীয়, তিনি প্রমাণ করেন তারা যে একটা অ্যালগোরিদম দিচ্ছেন যেটাতে নাম্বার অফ কম্পারিজনস অ্যাকচুয়ালি অপটিমাল নাম্বার। এবার এই নাম্বারটা কত সেটা ডাইরেক্টলি কম্পিউট করা যায়নি, কিন্তু আমরা জানি অ্যাটলিস্ট অর্ডার ইখানা কম্পিউট করতে হবে, এবং অ্যাটমোস্ট এই অ্যালগোরিদম থেকে অর্ডার ই টাইমস আলফা ইখানা করতে হবে। এটা তার মাঝখানে কোনো জায়গায় আছে, ফলে আমাদের কাছে অপটিমাল অ্যালগোরিদম আছে, আমরা কি জানি না সেটা রিয়েলি লিনিয়ার টাইম কিনা। এবার আমরা এই তিনটে অ্যালগোরিদম একটুখানি দ্রুত দেখা যাক যে কোনটা কখন ব্যবহার করা উচিত। ক্রুসকাল প্রথম অ্যালগোরিদম শেখার জন্য খুবই ভালো, খুবই সিম্পল ইনটুইটিভ। কি হচ্ছে, স্পার্স গ্রাফে যদি থাকে সেক্ষেত্রে ই আর ভি খুবই সিমিলার, অর্ডার ই আর অর্ডার ভি সিমিলার, যেমন প্লেনার গ্রাফ একটা এক্সাম্পল। সেক্ষেত্রে যদি ই লগ ভি রান টাইম, সেটা যথেষ্ট ভালো ভি লগ ভির মতোই। এবং এজ লিস্ট রিপ্রেজেন্টেশন হলে সেটা ইমপ্লিমেন্ট করা সোজা। এবং প্যারালাল অ্যালগোরিদমস জন্য এটা খুব ভালো একটা সোজা, কারণ অনেকগুলো কম্পোনেন্ট একসঙ্গে আমরা হ্যান্ডেল করতে পারছি। সমস্যা, এটা যদি এজ শর্ট শর্ট করতে হচ্ছে ই লগ ভিটা তো একটা লাগবেই সময়, এবং এফিশিয়েন্ট ইউনিয়ন ফাইন্ড বা ডিসজয়েন্টের ডেটা সাথে লাগছে, যেটার জন্য সময় লাগতে পারে বেশি। যদি গ্রাফটা ডেন্স হয় তাহলেও সমস্যা, কারণ ইটা তাহলে অনেক বেশি। অন্যদিকে জার্নি প্রিমটা ই যখন হাই, মানে গ্রাফটা যখন ডেন্স অর্ডার ভি স্কোয়ার, তাহলে ভালো, কারণ রান টাইমটা হচ্ছে অর্ডার ই প্লাস ভি লগ ভি। অ্যাডিসেন্সি মেট্রিক্স রিপ্রেজেন্টেশন এটা খুব ভালো কাজ করতে পারে। ডেন্স গ্রাফে তো মেট্রিক্সটা স্পার্স থাকবে না, ডেন্সই থাকবে। এবং যদি আমরা এটা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে একটা সিঙ্গেল জায়গা থেকে শুরু করে অলওয়েজ কানেক্টেড ওয়েতে গ্রো করতে চাই, সেটার জন্য এটা খুব ভালো অ্যালগোরিদম। সমস্যা, প্যারালাইজ করা মুশকিল, একটা ফিবোনাকি হিপের মতো ডেটা স্ট্রাকচার লাগবে, যেটা খুবই কমপ্লিকেটেড। এবং এই গ্রাফটাকে আমরা হচ্ছে কানেক্টেড, যদি কানেক্টেড না হয় তাহলে আমাদের প্রতিটা কম্পোনেন্টের জন্য সেপারেটলি জার্নি প্রিন্টটা অ্যাপ্লাই করতে হবে। বরফকার অ্যাপ্লিকেশন তো আমরা বললামই, অন্যান্য অ্যাডভান্টেজ। তো এই তিনটের মধ্যে যদি সিম্পলিসিটি দেখা হয় ইমপ্লিমেন্টেশন করা যায় তাহলে ক্রুসকাল, যদি খুব ডেন্স গ্রাফ হয় তাহলে জার্নি প্রিম, বা অন্য ক্ষেত্রে যদি অনেক রকমের এক্সটেনশন দরকার হয় তাহলে কিন্তু বরফকা খুবই কাজের অ্যালগোরিদম। কারণ যে রকম প্রপার্টি দরকার সেই ওয়েজ আমরা বরফকাকে চেঞ্জ করতে পারি কিছুটা। কয়েকটা এক্সটেনশন নিয়ে বলা যাক। প্রথমত হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ। আমরা এই প্রবলেমে মূলত আনডাইরেক্টেড গ্রাফ নিয়ে কথা বলেছি, সবসময় আনডাইরেক্টেড গ্রাফ নিয়ে কথা বলেছি। কিন্তু যদি গ্রাফটা ডাইরেক্টেড হতো, এবং আমি প্রশ্নটা করি যে একটা ভার্টেক্স রয়েছে এস, এবং একটা ডাইরেক্টেড গ্রাফ দেওয়া আছে, আমার গোল হচ্ছে মিনিমাম কস্ট সাবগ্রাফ পাওয়া, অ্যাসাইক্লিক সাবগ্রাফ পাওয়া, যাতে প্রতিটা ভার্টেক্সই এস থেকে রিচেবল হয়। এই প্রবলেমটাকে বলা হয় আরবোরেসেন্স প্রবলেম, এবং এটার জন্য একটা গ্রিডি অ্যালগোরিদম আছে, যেটা মাল্টি স্টেজ গ্রিডি বলা হয়। ক্লাইনবার্ট আদর্শে ফর এক্সাম্পল এটা নিয়ে বলা হয়েছে, তোমরা দেখতে পারো। এমএসটির একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই প্রবলেমটা এত সোজা, এতভাবে আমরা গ্রিডি সলভ করতে পারছি, বাট যদি আমরা এর সঙ্গে এক দুটো কনস্ট্যান্ট অ্যাড করে দিই অনেক সময় খুব শক্ত হয়ে যায়। যেমন ধরা যাক আমরা বললাম যে আমরা অলওয়েজ স্প্যানিং ট্রি চাইছি, এটা ডিগ্রিগুলো বাউন্ডেড হবে, লেস দ্যান ইকুয়াল টু 2 প্রতিটা নোটেরই। তাহলে একটা পাথ হবে, তো আমরা একটা মিনিমাম স্প্যানিং পাথ বার করতে চাইছি। সেই প্রবলেমটা কিন্তু হ্যামিল্টনিয়ান পাথ প্রবলেম বা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, যেটা খুবই সেলসম্যান পাথ প্রবলেম। এটা এনপি হার্ট খুবই শক্ত প্রবলেম। সেটা সেটা আমরা ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে কোনো অ্যাপ্রক্সিমেশনই করতে পারি না সেই প্রবলেমগুলো। বা আরেকটা হতে পারে মিনিমাম স্টেইনার ট্রি প্রবলেম, যেখানটায় অনেক সময় এইটা এক্সাম্পল এখানে ছবিতেই রয়েছে, হয়তো তিনটে নোড রয়েছে, এখানে এখানে এখানে, এই তিনটে হয়তো স্বদেশের তিনটে বাড়ি। যদি আমরা এইগুলোকে বাড়িগুলো খালি কানেক্ট করি হয়তো কস্ট লাগবে এই ট্রায়াঙ্গেলটার কস্টের মতো। কিন্তু যদি আমরা একটা মাঝখানে ইলেকট্রিক পোস্ট অ্যাড করি, তার সঙ্গে এই তিনটে বাড়িকে কানেক্ট করি, এটা কিন্তু অরিজিনাল বাড়িগুলোর মধ্যে নয়, নতুন একটা স্টেইনার ভার্টেক্স বলা হয় অ্যাড করা হচ্ছে, তাহলে দেখবো এই কস্টটা কিন্তু আরো কম। এবং এই স্টেইনার ভার্টেক্সের কস্টটা মিনিমাম ভ্যালিডিটির থেকে কম হবে, কিন্তু অপটিমাল স্টেইনার ট্রি সলভ করাটা খুব শক্ত। এটা আবার এনপি হার্ট প্রবলেম।
আরেকটা ভ্যারিয়েন্ট হচ্ছে সার্ভাইভেবল নেটওয়ার্ক ডিজাইন প্রবলেম, যে ক্ষেত্রে আমরা যেমন এক্ষেত্রে শুরু করলাম সম্পূর্ণ সম্পূর্ণ আইসোলেটেড ভার্টেক্স দিয়ে, তারপর ফাইনালি ট্রিটা পেলাম যেটা ওয়ান এজ কানেক্টেড। কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো এটা রোড নেটওয়ার্কস এর প্রবলেমস এর ক্ষেত্রে অনেকগুলো রোড রোড হয়তো অলরেডি রয়েছে, স্টার্টিং গ্রাফটাই হয়তো একটা রয়েছে কয়েকটা এজ দিয়ে, তার উপরে আমরা আরো নতুন রোড ক্রিয়েট করতে চাইছি, যার জন্য গ্রাফটা আরো বেশি শক্ত হয়। মানে ওয়ান এজ কানেক্টেড যেমন হলো ট্রিটা, সেটা যদি একটাই নষ্ট হয়ে যায় তাহলে ট্রি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। যদি আমরা আরো কানেক্টিভিটি চাই, টু এজ কানেক্টিভিটি বা থ্রি এজ কানেক্টিভিটি বা কে এজ কানেক্টিভিটি, তার মানে গ্রাফে যদি আমরা K-1 খানা এই যদি ডিলিট করে দিই তারপরও গ্রাফটা কানেক্টেড থাকবে, সেইগুলোকে বলা হয় সার্ভাইভাল নেটওয়ার্ক ডিজাইন প্রবলেম, আরো হার্ড প্রবলেম, এনপি হার্ড। সেটার উপর প্রচুর, এটা অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমসের খুব রিচ রিচ একটা রিসার্চ এরিয়া। এবং যদি উইকিপিডিয়া পেজে যাই আমরা দেখবো প্রচুর ভ্যারিয়েন্ট আছে, কয়েকটা আমি বললাম, বাট তোমরা দেখতে পারো যে এমএসটির অন্যান্য এক্সটেনশন এবং অন্যান্য ভ্যারিয়েন্ট। অ্যাপ্লিকেশন ওয়াইজ এর প্রচুর অ্যাপ্লিকেশন আছে, এই ক্লাস্টারিং, ট্যাক্সোনমি, ইমেজ রেজিস্ট্রেশন, সার্কিট ডিজাইন। এটা খুবই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, অনেক জায়গাতেই আমরা এই সমস্যাটা সম্মুখীন হব। থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এটা একটা সাবরুটিন, যেটা অনেক অন্য শক্ত প্রবলেমে ব্যবহার করা হয়। যেমন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের একটা বিখ্যাত অ্যালগোরিদম ক্রিস্টোফাইডস অ্যালগোরিদম, যেটা প্রায় 40 বছর 50 বছর ধরে সেরা অ্যালগোরিদম ছিল। অনলি লাস্ট ইয়ার বা লাস্ট টু লাস্ট ইয়ার এটা এটা অল্প ইমপ্রুভমেন্ট করা হয়েছে, বাট ওই ক্রিস্টোফাইডস অ্যালগোরিদম বা সিনেট্রির যে সিম্পল অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম, সেগুলো কিন্তু স্প্যানিং ট্রি দিয়ে শুরু করে এবং সেটা একটা বিল্ডিং ব্লক। ফলে অন্যান্য অনেক গ্রাফ প্রবলেমস এর জন্য এমএসটি অ্যালগোরিদম গুলো একটা বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে, যার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। পরিশেষে এই হচ্ছে সিপি অ্যালগোরিদমস এর কিছু প্রবলেমের মেনশন আছে। যদি তোমরা এই লিঙ্কগুলো যাও কম্পিটিটিভ প্রোগ্রামিং এ, তাহলে প্রচুর প্র্যাকটিস প্রবলেম পাবে এই প্রিমস অ্যালগোরিদমের উপর, ক্রুসকালসের উপর। আমি হাইলি রেকমেন্ড করবো সেগুলো প্র্যাকটিস করার। কারণ অ্যালগোরিদম শিখতে গেলে তার মূল পদ্ধতি হচ্ছে খালি পড়লে হবে না, করতে হবে। আর করতে গেলে এই সমস্যা সমাধান করতে হবে, সেটা হয়তো জে ফ্রিকসনের বই থেকে করতে পারো, ওরা ফ্রিলি অ্যাভেলেবেল। ওই যে এক্সারসাইজ প্রবলেমস গুলো প্রচুর, এমএসটির উপর প্রবলেম আছে। আমি হয়তো কিছু পোস্টও করবো একটা ওয়েবসাইটের মধ্যে, আমি প্র্যাকটিস প্রবলেম যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পোস্ট করবো। প্র্যাকটিস না করলেই প্রবলেমগুলো শেখা মুশকিল। এবং এই এরিয়াটা যেটা বলো নেটওয়ার্ক ডিজাইন, এটা আমারও একটা ফেভারিট রিসার্চ এরিয়া। এবং এটা আমার একটা পেপার যেমন ম্যাচিং অগমেন্টেশন প্রবলেম, যেক্ষেত্রে আমরা শুরু করছি একটা গ্রাফ দিয়ে, আন্ডারলাইন গ্রাফ দিয়ে, ক্ষেত্রে যেমন ম্যাচিং, এবং তারপরে আমরা চাইছি একটা আরো কানেক্টেড গ্রাফ যেটা টু এজ কানেক্টেড। যেমন আমরা যে বললাম স্প্যানিং ট্রি, মিনিমাম স্প্যানিং ট্রি, সেটা হচ্ছে ওয়ান এজ কানেক্টেড স্প্যানিং সাবগ্রাফ। আমি চাইছি আরো কানেক্টিভিটি, টু এজ কানেক্টেড স্প্যানিং সাবগ্রাফ, যাতে একটা এজ নষ্ট হয়ে গেলেও গ্রাফটা কানেক্টেড থাকে। তো এই পেপারটা আমার ওয়েবসাইটে আছে, কারোর ইচ্ছা হলে সেটা দেখতে পারো। শেষ করব আমি গ্রিডি অ্যালগোরিদমসটা আরেকবার। যে আমরা গ্রিডি অ্যালগোরিদম বলতে বুঝছি যে এটা শুরু করছি একটা ধাপে ধাপে বাড়াচ্ছি সলিউশনটা, এবং প্রতিটা ধাপেই আমরা একটা গ্রিডি বা খুবই দ্রুত লোভী ডিসিশন নিচ্ছি। তো এটা একটা ফেমাস হিন্দি সিনেমা তুম্বার, যেখানে বলা হয়েছে যে গ্রিড খুব একটা কাজ করে না। তো সেটা সত্যি, গ্রিডি অ্যালগোরিদম খুব একটা কাজ করে না, কিন্তু আমরা তবুও এই সম্বন্ধে জানছি কারণ এটা একটা খুবই স্টার্টিং পয়েন্ট, খুব সহজেই ডিজাইন করা যায়, ইমপ্লিমেন্ট করা যায় এবং খুব ফাস্ট। সেই জন্য আমরা শিখছি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে গ্রিডি কাজ করবে না, ডাইনামিক প্রোগ্রামিং কাজ করবে, যেটা আমরা পরের লেকচারে শিখি। এবং সমস্যা হচ্ছে যে গ্রিডি অনেক প্রবলেমের স্ট্রাকচারটাই এমন যে গ্রিডি খুব সিম্পল প্রবলেম ছেলে কাজ করবে না, ফলে সেগুলোর জন্য গ্রিডি কাজই কাজই করবে না। এবং গ্রিডি তো অনেক রকম ভাবে হতে পারে, কোনটা রাইট গ্রিডি সেটাকে খুঁজে পাওয়াটা বেশ মুশকিল। যেমন আমরা আমরা পরে দেখবো তো ইন্টারভাল স্কেডিউলিং এ অনেকগুলো গ্রিডি আছে, তার মধ্যে একটা গ্রিডি কাজ করছে, বাকিগুলো করছে না। এবং গ্রিডি অ্যালগোরিদম কখন কি করে কাজ করে তা প্রমাণ করার জন্য দুটো মূল পদ্ধতি আমরা ব্যবহার করবো। একটা হচ্ছে গ্রিডি স্টেজ অ্যাহেড, মানে প্রতিটা ধাপে গ্রিডি যে চয়েসগুলো করছে, যে জিনিসগুলো নিচ্ছে, যে জিনিসগুলো ভাবে তার সলিউশনটাকে বাড়াচ্ছে, সেটা কিন্তু অপটিমাল সলিউশনের মতোই করছে। যেমন আমরা এক্ষেত্রে দেখুন সেফ এজ গুলো অ্যাড করছিল, অপটিমালও সেফ এজ গুলো অ্যাড করতেই হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে এক্সচেঞ্জ আর্গুমেন্ট। যদি একটা এমন দেখা যায় অপটিমাল সলিউশন রয়েছে, এটা গ্রিডিটা দিচ্ছে না, তাহলে আমরা দেখা যাবে যে গ্রিডিটাকেই আমরা অপটিমালটাকেই আরো চেঞ্জ করে করে, সোয়াপ করে করে গ্রিডির সঙ্গে আমরা গ্রিডিতে ট্রান্সফর্ম করতে পারি, এবং সলিউশন কোয়ালিটিটা একই থাকবে। এটা আমরা দেখবো যেমন ফ্র্যাকশনাল ল্যাপস্যাক বা ইন্টারভাল স্কেলিং পড়ার সময় কি করে এটা ব্যবহার করে প্রমাণ করবো। রেফারেন্স এই প্রবলেমগুলোর জন্য আমি মূলত এমএসসির জন্য জে ফেরিকসনের চ্যাপ্টার 7 ফলো করছি, বাট যে কোনো বই এখান থেকে পড়তে পারো। এবং ডেটা স্ট্রাকচারস গুলোর জন্য আমি সিএলআরএস এর চ্যাপ্টার 6 বা 21 বলবো। 6-এ হিপ হিপ রয়েছে এবং 21-এ ইউনিয়ন ফাইন্ড বা ডিসজয়েন্ট সেট ডেটা স্ট্রাকচার রয়েছে।
এবং ইন্টারভাল স্কেডিউলিং এর পরের ক্লাসে হয়তো পড়াবো সেটা, এবং ফ্র্যাকশনাল অ্যাবস্ট্রাক্ট পড়াবো, এই দুটো আমি পড়াবো। তার জন্য এই মেটেরিয়ালস গুলো বলা আছে। অন্যান্য আরো অনেক প্রবলেম আছে যেগুলো আমি কভার করছি না, যেমন হাফম্যান কোড বা অনেক স্কেডিউলিং প্রবলেম, স্কেডিউলিং টু মিনিমাইজ লেটনেস, অপটিমাল ক্যাশিং, শর্টেস্ট পাথ প্রবলেম, আরবোরেশন যেটা বললাম, হর্ন ফর্মুলা, সেট কভার, একটা এনপিআর প্রবলেম। তার জন্য গ্রিডি অ্যালগোরিদম একটা ভালো অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম দেয়। আমরা পরে দেখবো কাকে বলে অ্যাপ্রক্সিমেশন অ্যালগোরিদম, এবং এইসব অ্যালগোরিদম গুলো। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মেট্রয়েডস। মেট্রয়েডসটা অ্যাডভান্স অবজেক্ট, যেটা কম্পিউটার অপটিমাইজেশনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এবং দেখা যাচ্ছে যে যদি আন্ডারলাইন সার্কিটটা মেট্রয়েড হয়, গ্রিডি অ্যালগোরিদম তার মধ্যে কাজ করতে পারে। যেমন ক্রুস্কালস অ্যালগোরিদমটা দেখা যেতে পারে একটা মেট্রয়েডেরই ভ্যারিয়েন্ট, একটা গ্রাফিক মেট্রয়েড স্প্যানিং ট্রি, সেটারই একটা। মেট্রয়েডের জন্য একটা গ্রিডি অ্যালগোরিদম কাজ করে, সেই গ্রিডি অ্যালগোরিদমটা যদি আমি আমি ওই কন্টেক্সটে ব্যবহার করি, আমরা ক্রুস্কালস অ্যালগোরিদম পাবো। এছাড়া টাস্ক টাস্ক স্কেডিউলিং আর একটা প্রবলেম। মেট্রয়েডের উপর প্রচুর লিটারেচার রয়েছে, এটা সিএলএস এর অল্প দেয়া আছে, বাট আমি হয়তো এর উপরে পরে আরো পোস্ট করতেও পারি। এই আমরা শিখলাম মিনিমাম স্প্যানিং ট্রি এবং গ্রিডি অ্যালগোরিদমস, এবং এর পরবর্তী লেকচারে আমরা শিখবো ডাইনামিক প্রোগ্রামিং সম্পর্কে। ধন্যবাদ।